আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার, যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন, যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন, সেরকম আরেকটা সরকার চাই না। সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল, কিন্তু যে আমাদের যে ভয় ছিল, আপনার কাছে কি মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না? আমি দুই একটা উদাহরণ দিই। এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে, নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে। এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করেছেন, কমিটি স্থগিত করছেন, তবু থামছে না কেন? আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে? একবিংশ শতাব্দীর ইতিহাসে এখনো পর্যন্ত তো নয়, এই শতাব্দী শেষ হওয়ার পরেও হয়তো বা এরকম কোন রক্তাক্ত গণ অভ্যুত্থান পৃথিবী হয়তো দেখবে না। আমি মনে করি না দেখাই উচিত। যাই হোক, আমি এখনো আল্লাহ রহমতে বেঁচে আছি। যারা আমার সহকর্মীরা, আমাদের অনেক নেতা কর্মী, অনেক রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশায় শ্রেণী পেশায় নিয়োজিত, এমনকি সাংবাদিকরা সহ যারা গুমের শিকার হয়েছে, তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো ট্রেসড হয়েছেন বা তাদেরকে খুঁজে পাওয়া গেছে বা জীবিত আছে। অনেকেই অত সৌভাগ্যবান হতে পারেননি। বাংলাদেশের একটি ঘৃণিত স্বৈরাচারের রাজত্বে, ফ্যাসিবাদের রাজত্বে আমরা দীর্ঘ অনেক বছর, 16-17 বছর প্রায়, বাংলাদেশের জনগণ জীবন নির্বাহ করতে বাধ্য হয়েছে। তার প্রতিবাদ করতে গিয়ে 2013-র শেষের দিকে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের প্রায় সকল বিরোধী দল নির্বাচন বর্জন করলে তখন আমরা তীব্র আন্দোলন শুরু করি। এত সত্ত্বেও বিনা ভোটের একটি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি তথাকথিত নির্বাচনের নাটক করে 153টি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে এটা সরকার তখন গঠিত হয় 2014 সালের 5ই জানুয়ারি। আমরা তার 1 বছর পরে 2015 সনের জানুয়ারিতে সেই ভুয়া নির্বাচনের বিরুদ্ধে আমরা আবার জনমত সংগঠিত করে তীব্র আন্দোলন শুরু করি। তারই একটা পর্যায়ে 2015 সালের 10ই মার্চ উত্তরার একটি বাসা থেকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ 2 মাস 1 দিন, প্রায় 61 ডেজ, 61 দিন আমাকে একটি গোপন কোঠরিতে বন্দি করে রাখে। যে কোঠরিটা ছিল 5 ফিট বাই 10 ফিট, এর বেশি হবে না। তার মধ্যে একটা পানির টেপ এবং প্রাকৃতিক পেশাব এবং পায়খানা করার জন্য, ন্যাচারাল কলের জন্য একটা ছিদ্র ছিল এবং নালার মতো একটা জায়গার মধ্যে সেটা ছিল এক পাশে। সেই রুমে একটা হাই পাওয়ার বাল্ব ছিল, বাতি, স্টিলের দরজা, নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটু জায়গা ছিল, বাইরে একটি প্যাডেস্ট্রাল ফ্যান চালু রাখতো সবসময় বাতাস আসা যাওয়ার জন্য। এটা ছিল সেই রুমের অবস্থা। এই 2 মাসের মধ্যে আমাকে কোনোদিনই রুম থেকে বের করেনি, কেবল একদিন রুমটা পরিষ্কার করার জন্য রুমের বাইরে কিছু করার জন্য নিয়ে আসা হয়েছিল।
এই অবস্থায় আমি আমার শরীরের সমস্ত জায়গায় চর্মরোগ হয়ে যায়। এই স্কিন ডিজিজ আমাকে এখনো পর্যন্ত ভোগায়, অনেক দিন ছিল। সেই অবস্থা থেকে 61 দিনের মাথায় আমাকে বের করে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা, 6-7 ঘন্টা হবে হয়তো, একটা জায়গায় নিয়ে আসে রাখলো, গাড়ি থেকে নামতে দেয় নেই। আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে। ঠিক সময়ের অনুমান করে বলতে পারি যে মধ্যরাতের দিকে তারা আমাকে কিছুদূর গাড়িতে কিছুদূর পায়ে হাঁটিয়ে এটা ক্রস করা একটা জায়গা, ওইটাই বর্ডার হবে হয়তো, এবং ওখান থেকে আবার 3 ঘন্টার মতো বা 4 ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফেলে আসে হাত বাঁধা চোখ বাঁধা অবস্থায় শিলং এর একটা জায়গা। পরে জানতে পেরেছি ওটা গলফ লিঙ্ক, একটা বড় মাঠের মধ্যে ঘুরে ওখানে নামিয়ে দিয়ে বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে আমি চোখের কাপড় খুললাম এবং পথচারী যে একজন ছিল, যে একজন প্রাতঃভ্রমণকারী ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি। তো তারা বললেন এটা শিলং গলফ লিঙ্ক। আমি আমার অবস্থার কথা সংক্ষিপ্তভাবে বললাম এবং পুলিশকে খবর দেওয়ার জন্য বললাম। তো তারা ভ্রাম্যমাণ পুলিশ টিমকে খবর দিলেন। তারপরে তারা আমাকে থানায় নিয়ে যায় পুলিশ, এবং এর কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে তারা আবার থানায় নিয়ে আসে। এর 1-2 ঘন্টা পরে আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করে দিল ওখানে, মিম হাউস নামে একটা হসপিটাল। তারা হয়তো মনে করেছিল আমি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। আমার পরিচয় পাওয়ার পরে তারা হয়তো এটা বিশ্বাস করতে চায়নি। তো ওখানের মানসিক হাসপাতালের একজন ডাক্তার সাহেব, তাকে আমি আমার পরিবারের ফোন করার জন্য টেলিফোন নাম্বার দিলাম। উনি বললেন যে আমি চেষ্টা করব। তো তারপরের দিন, ওই রাত গেল, দিন গেল, তারপরের দিন দুপুরের দিকে তখন তারা আমার ওয়াইফের সাথে টেলিফোনে যোগাযোগটা করতে পারলো এবং আমাকে কথা উঠিয়ে দিলেন। এরপরে তো আপনারা সেই ইতিহাস জানেন। তারপরে তারা আমাকে আবার সিভিল হসপিটাল নামে একটা হসপিটালে নিয়ে একটা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ ডিপার্টমেন্ট ওখানে, যে আমি বিনা কোনো কাগজপত্র ছাড়া আমি বর্ডার ক্রস করেছি মর্মে একটা ফরেনার্স একটা মামলা করলেন। ওইখানে হাসপাতালের একটা প্রিজন সেলের মধ্যে তারা আমাকে বন্দি রাখলেন। তারপরে চিকিৎসা করালেন। ওখান থেকে আমরা তখন আমার স্ত্রী ভারতে ওখানে যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করলে পরে আমরা একটা পর্যায়ে বেইলের ব্যবস্থা হয়। তারপর থেকে দীর্ঘ প্রায় 9.5 বছরের কাছাকাছি আমি শিলংয়ে একাকী নির্বাসিত জীবন যাপন করেছি। সেই কাহিনী আপনারা অনেকেই জানেন। নাহিদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? বাংলাদেশ যেহেতু একটা অথরিটেরিয়ান রেজিমে ছিল গত 15 বছর, একটা ফ্যাসিস্ট সরকার সেখানে ছিল, যেখানে মানুষের মত প্রকাশের কোনো অধিকার ছিল না, ডেমোক্রেটিক রাইটস গুলো ছিল না, মানুষ ভোট দিতে পারে নাই, ভোট রিগিং হয়েছে, গুমের মতো ঘটনা ঘটছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল হয়েছে। ফলে যে কোনো ন্যায্য আন্দোলন নিয়ে কথা বলতে গেলেই সরকারি বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে দমন পীড়ন করা হতো। আমরা আন্দোলনের শুরুতে এই বিষয়গুলোতে সচেতন ছিলাম, কিন্তু আন্দোলনটা প্রথমে খুবই অরাজনৈতিক একটি কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, যেটার যৌক্তিকতা মানুষের মধ্যে অলরেডি ছিল। 2018 সালে এই ইস্যুতে আন্দোলন হয়েছিল।
এবং যখন কোর্টের মাধ্যমে এই কোটাটাকে আবার ফিরিয়ে আনা হয়, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ হয়। তো স্বাভাবিকভাবে আমরা আন্দোলন শুরু করি। প্রথম দিকে তেমন বাধা ছিল না, বাট আন্দোলনের দাবিও মানা হচ্ছিল না। এবং একটা পর্যায়ে যখন আন্দোলন বেগবান হয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেয়, ঢাকা শহরের মানুষ, সাধারণ মানুষরাও সমর্থন দেয়, তখন ছাত্রলীগ, সরকার দলীয় যে ছাত্র সংগঠন, তারা এই আন্দোলনে দমন পীড়ন শুরু করে, নির্যাতন শুরু করে, এবং প্রথম আক্রমণ করে মেয়েদেরকে, যেহেতু মেয়েরাই আন্দোলনের লিডিং পজিশনে ছিল, সম্মুখ সারিতে ছিল, মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয় এবং পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়। এবং একটা পর্যায়ে যখন এই হামলার প্রতিবাদে, এই নির্যাতনের প্রতিবাদে আবারও মিছিল নামে, তখন গুলি চালায় পুলিশ, এবং সেই গুলিতে আবু সাইদ সহ, ওয়াসিম সহ অনেকেই শহীদ হন। এবং আমরা কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম ঘোষণা দিই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে, মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসে, এবং শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী সেই গুলি চালায়, এবং শিক্ষার্থীরা নিরস্ত্রভাবে সেই গুলির সম্মুখে, অস্ত্রের সম্মুখে তাদেরকে লড়াই করতে হয়েছে। হাজারো মানুষ এটার জন্য জীবন দিতে হয়েছে, এবং কয়েক হাজার আহত হয়েছে। আমরা যারা আন্দোলন নেতৃত্ব পর্যায়ে ছিলাম, আমাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে, আমাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে। আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল, গুম করে নির্যাতন করেছিল। পরবর্তীতে আমরা যখন হাসপাতালে ভর্তি, হাসপাতালে আমাদের ট্রিটমেন্টে বাধা দিয়েছে। এবং পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়া হয়, সেখানে 6 দিন রাখা হয়। নির্যাতনের মুখে আমাদেরকে আন্দোলনের সমাপ্তি স্টেটমেন্ট দেওয়া হয়। এবং তারপরেও যখন মানুষ আন্দোলন করতেছিল, রাস্তায় নামতেছিল, আবার আমরা যখন বের হইছি, আমরা তখন আমাদের আর কোনো উপায় ছিল না, যে এই সরকারকে কোনোভাবে মানার আর সুযোগ ছিল না, যে এই সরকার নির্বিচারে গুলি চালিয়েছে, তার জনগণের উপরে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। ফলে বিচার, জাস্টিস এবং রিফর্মের জন্য আমরা ঘোষণা দিয়েছি যে এই সরকার আর থাকতে পারবে না। আমরা শেখ হাসিনা রেজিগনেশন 1 পয়েন্ট ডিমান্ডে আমরা চলে যাই, এবং আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির অঙ্গীকার নিই। আর প্রশ্নটি হচ্ছে যে, এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে, উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না। রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিয়ে মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আমরা যখন আমরা এক দফার ঘোষণা দেই, এবং যেটা তখন অসহযোগ আন্দোলন চলতেছিল, তখন থেকেই আমাদের যে এই শেখ হাসিনার সরকারের পরবর্তীতে কি হবে, এবং যেহেতু কোনো রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছিল না, প্ল্যাটফর্ম ছিল না, ছাত্ররাই বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এটা নেতৃত্ব ছিল, এবং সারা দেশের মানুষ তাদের নেতৃত্বেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। ফলে তখন থেকে আমরা 2-3 তারিখ থেকে 3-4 তারিখ থেকে আমরা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ শুরু করি। আমাদের পক্ষ থেকে আসিফ মাহমুদ, যে এখন স্পোর্টস অ্যাডভাইজার, সে যোগাযোগ প্রথম করে। এবং 5 তারিখে সরকার পতনের পরে তখন সরকার গঠন করা লাগবে, এই দায়িত্বটা আমাদের উপরে আসে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলি, আমরা ন্যাশনাল গভর্নমেন্ট করার ট্রাই করি, প্রস্তাব দেই। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকের সাথে রাজি হয় না। দেন আমরা এমন একজন ফিগার খুঁজতেছিলাম যার নেতৃত্ব সবাই মেনে নিবে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সেই ধরনের একজন ব্যক্তি, যার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। দেশের এই সময় অর্থনৈতিক সংকটে আমাদের প্রজ্ঞা, জ্ঞান আমাদের কাজে লাগবে, এবং দেশের ভিতরেও তার গ্রহণযোগ্যতা আছে, এবং ফ্যাসিস্ট রেজিমও যেহেতু নির্যাতিত হয়েছেন। ফলে সার্বিকভাবে ডক্টর ইউনূসকে আমাদের কাছে মনে হয়েছে ক্রেডিবল, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড হবে এই সময় সর্বজনের কাছে। তখন আমরা ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করি, উনি প্রথমে রাজি হন না। উনি বলেন উনি পলিটিক্সের লোক না,
বাট একটা আমরা দেশের পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করি যে ওনাকে এই সময় দেশে অবশ্যই দরকার, এবং তিনি একটা সময় রাজি হন এবং উনি 8 তারিখে ফিরেন এবং সেদিন সরকার গঠিত হয়। আর আমরা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমরা 2 জন এবং পরবর্তী একজন সরকারের সাথে যুক্ত হই, যে সরকারকে লেজিটিমেসি দেওয়ার জন্য, যেটা অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবে এবং কমিটমেন্ট গুলো রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম। গত 7 মাস একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, পুলিশ যেহেতু পুরোপুরি কলাপস করেছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ ছিল, এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন, নানা ডিমান্ড নিয়ে নানা ধরনের দাবি দেওয়া আন্দোলন তৈরি হয়েছিল। বাট পরিস্থিতি ট্যাকেল দেওয়া গিয়েছে, যদিও অফিসিয়ালদের মধ্যে, ব্যুরোক্রেটদের মধ্যে পুলিশে প্রচুর আগের রেজিমের লোকরা রয়ে গেছে এখনো, এবং আগের প্রশাসনকে এখনো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব হয়নি। তারপর আমি বলবো যে সরকার অনেকখানি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছে। ডক্টর ইউনূস তার সেই নিয়ন্ত্রণ গভর্নমেন্টের উপরে নিতে পেরেছেন এবং দেশের মানুষ তার প্রতি এখন একটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে। বাট ফেব্রুয়ারি মাসে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে স্টুডেন্টরা একটা নিউ পলিটিক্যাল পার্টির ইনিশিয়েটিভ নিচ্ছে, যেহেতু এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো রিফর্মের আইডিয়া থেকে সরে যাচ্ছে, এবং স্টুডেন্টদের মনে হয়েছে যে নিউ একটা পলিটিক্যাল ফোর্স দরকার, ইউথ বেস পার্টি দরকার। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সরকারের ভিতর থেকে বাইরে আমার রোল প্লে করার সুযোগ বেশি, বাইরে প্রয়োজনীয়তা বেশি। সেই জায়গা থেকে আমি সরকার ছেড়ে দলের দায়িত্ব গ্রহণ করি।